আমাদের তরুণ ক্রিকেট বিশ্লেষক জাহিন হাসান প্রিন্স তার যে পেজ নিওটেরিক টকিস এখানে গতকালকে অলোক কাপালির একটা সেঞ্চুরি নিয়ে একটা পোস্ট করছে। দুর্দান্ত পোস্ট, যথারীতি মুগ্ধ হয়ে পড়লাম। সেখানে আমি দেখলাম একজন দুজন কমেন্ট করছে যে কাপালি আইসিএলে চলে গেছিল না, এরকম দু একটা কমেন্ট, এবং তার মধ্যে একটা খোঁচা আছে যে কাপালির নিয়ে কথা বলতেছে না তো আইসিএলে গেছিল। একজন একটা কমেন্ট করছে যে আচ্ছা আইসিএলটা কি, অলোক কাপালির নাম উঠলেই দেখি আইসিএল এর কথা আসে। এটা শুধু অলোক কাপালির ব্যাপারে না, আমি যখন শাহরিয়ার নাফিসরে নিয়ে কথা বলি, হাবিবুল বাশার সুমনরে নিয়ে কথা বলি, ইভেন রফিক ভাইরে নিয়ে কথা বলি, তখনও অনেকে সেখানে এক ধরনের সন্দেহ মেশানো বা খোঁচা মেশানো একটা কমেন্ট করেন যে ওরা তো আইসিএলে গেছিল। ভাবখানা এরকম যে ওরা দু একটা খুন করে আসছে। অনেকে বুঝে করেন, অনেকে না বুঝে করেন, অনেকে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন। অনেকের ধারণা আইসিএলে খেলা একটা দেশদ্রোহিতা ছিল, এটা একটা বিরাট ক্রাইম ছিল। এবং আমরাও না এখনো পর্যন্ত আমি মনে করি যে আমাদের মিডিয়া বলেন, আমরা যারা ক্রিকেট নিয়ে চিন্তা ভাবনা করি, তারা কেউ ব্যাপারটা পরিষ্কার করি নাই এই প্রজন্মের কাছ থেকে। আইসিএল তো আজকের ঘটনা না, সেই 2007-08-এর ঘটনা। তারপরে কতটা কাল কেটে গেছে, এখন তো আসলে নতুন একটা প্রজন্ম চলে আসছে। তারা শুনতেছে বারবার যে একটা আইসিএল বিদ্রোহী খেলোয়াড়রা ছিল, এবং তারা আবার এখন জাতীয় ক্রিকেট দলের সঙ্গে নানাভাবে জড়িত। তাহলে এরা যে এত বড় একটা অন্যায় করছিল, এই অন্যায়টা কি, এটা কি ছিল, এই দেশদ্রোহিতাটা কি? আসলে আইসিএল কি একটা পাপ? আইসিএলে যাওয়াটা কি অন্যায়? আইসিএলে গিয়ে তারা কি কোনো ক্রাইম করছিল? আসলে কি দেশদ্রোহিতা করছিল? যে দেশদ্রোহিতা শব্দটা আসে, বারবার আসে আইসিএল এর সঙ্গে, দেখবেন বারবার দেশদ্রোহিতা শব্দটা আসে। আসলেই কি এটা কোনো দেশদ্রোহী পদক্ষেপ ছিল, নাকি স্রেফ একটা ব্যবসার ব্যাপার ছিল? স্রেফ ইন্ডিয়ার দুটো ব্যবসায়ী গ্রুপের একটা দ্বন্দ্বের ফলাফলে আমরা একটা ন্যারেটিভের মধ্যে পড়ে গেছি, যাতে মনে হয় যে একদল খেলোয়াড় আসলে ভিলেন। এই ব্যাপারটা আজকে একটু বলি। আমার কথা শুনতে আপনারা জানি যে অনেক অধৈর্য হয়ে যান, এত লম্বা করে বলি, একটু সংক্ষেপেই বলার চেষ্টা করি যে আইসিএলটা কি ছিল আসলে, এটা কি ন্যারেটিভ আমাদের সামনে দাঁড় করানো হয়েছিল, এবং কেন বাংলাদেশ এত অতি উৎসাহ দেখালো এই খেলোয়াড়দের নিষিদ্ধ করার ব্যাপারে। পৃথিবীর আর কোথাও কেন আইসিএল খেলোয়াড়দের পিঠে এত সিল লাগানো হলো না, শুধু বাংলাদেশেই কেন এটা এত ভিলেন হয়ে গেল এরা? এই ব্যাপারগুলো আজকে একটু আলোচনা করি আসেন। শুরুতে আপনাদের একেবারে এক বাক্যে একটা জিনিস আমি বলে দিই, আইসিএল এর সঙ্গে দেশপ্রেম, দেশদ্রোহিতা, ক্রাইম, অমুক তমুক কিছুর কোনো সম্পর্ক নাই। এটা স্রেফ ক্রিকেট, স্রেফ ক্রিকেট। আমি ঠিক ক্রিকেটের মর্যাদাও দিতে রাজি নাই। এটা ছিল বিশাল একটা কর্পোরেট ফাইটের একটা প্রোডাক্ট। সেই কর্পোরেট ফাইটটা যদি আপনারা একটু সংক্ষেপে শোনেন বা বোঝেন, তাহলে বুঝতে পারবেন যে এটাতে গিয়ে তারা কোনো অন্যায়ও করে নাই, ন্যায়ও করে নাই। এটা স্রেফ নিজেদের সঙ্গে একটা ভুল করছিল, নিজেদের ক্যারিয়ার নিয়ে একটা বাজি ধরে ফেলছিল। সেটা কি করছিল সেটা শেষে গিয়ে বলে, আগে একটু আমরা বুঝি যে আইসিএলটা আসলে কি ছিল। আইসিএল কি কোনো নিষিদ্ধ কাজ ছিল? না। আইসিএলের জন্মটা হলো কিভাবে? বিসিসিআই মানে ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্ভবত ইতিহাসের অন্যতম বড় একটা ক্রাইমের ফলে, একটা অন্যায়ের ফলে আইসিএলের জন্ম হলো। হ্যাঁ, হয়তো ইন্ডিয়ান দু চারজন দর্শক এখানে দেখতেছেন, আমি দেখি যে ইন্ডিয়ান যেসব দর্শকরা দেখেন তারা একটু খোঁজ খবর কম রাখেন, ফলে তারা আমার কথা তো বিশ্বাস করবেন না। আপনারা চাইলে একটু গুগল করেন, ইন্ডিয়ান পত্রপত্রিকা পড়েন, তাহলে বুঝতে পারবেন যে এটা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের একটা বিশাল ক্রাইম ছিল। কার সঙ্গে এই ক্রাইমটা করছিল? ইন্ডিয়ারই একজন বিজনেসম্যানের সঙ্গে। ভদ্রলোকের নাম সুভাষচন্দ্র, জি গ্রুপের মালিক। মূলত এসএল গ্রুপ, এসএল গ্রুপের একটা প্রোডাক্ট হচ্ছে জি গ্রুপ, জি এন্টারটেনমেন্ট, এটার মালিক হচ্ছে সুভাষচন্দ্র। এই লোকের সঙ্গে বিসিসিআই মানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড ঐতিহাসিক একটা ক্রাইম করলো। সেই ক্রাইমটার আউটপুট হচ্ছে আইসিএল। ক্রাইমটা কি ছিল একটু সংক্ষেপে আমরা দেখি। এটা ছিল 2004 সালের ঘটনা। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তখন পরের 5 বছরের জন্য তাদের টেলিভিশন স্বত্ব বিক্রির জন্য টেন্ডার আহ্বান করলো। এখন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের এই টেন্ডার হচ্ছে পৃথিবীর সবচেয়ে সম্ভবত লোভনীয় টেন্ডারগুলোর একটা। কারণ ইন্ডিয়ান ক্রিকেটের যে বাজার, এই বাজারের চেয়ে লোভনীয় বাজার তো পৃথিবীতে খুব কম আছে। এটা সব স্পোর্টস মিলায়ও যদি আপনি ভাবেন, ইন্ডিয়ায় রেডিমেড 80 থেকে 90 কোটি লোক আছে, যারা যে কোনো খেলায় ইন্ডিয়ান জার্সি পরে যে কেউ খেললে দেখতে টিভির সামনে হাঁ করে বসে যাবে। এটা ভালো, ভালো বলেই তো আজকে ইন্ডিয়ান ক্রিকেট এই জায়গায় গেছে। ইন্ডিয়ান ক্রিকেট পৃথিবীকে এত কিছু দিতে পারতেছে, এবং সেই যে ইন্ডিয়ান ক্রিকেটের সম্প্রচার সত্য, ফলে এটার দিকে পৃথিবীর সবার চোখ থাকে, সবার চোখ থাকে। 2004 পর্যন্ত এটা ছিল মূলত ইএসপিএন স্টারের হাতে। ইএসপিএন স্টার এবং দূরদর্শন মানে ইন্ডিয়ার যে রাষ্ট্রীয় প্রচার সংস্থা, তারা কোলাবোরেশন করে এর আগের সাইকেলে, এর আগের 5 বছরের সত্যটা কিনছিল। এবার নতুন সত্য আহ্বান করা হবে, নতুন টেন্ডার আহ্বান করা হলো। পৃথিবীর টপ 8টা সংস্থা
একটা পৃথিবী কাঁপানো 8টা সংস্থা সেখানে টেন্ডার জমা দিল। ইএসপিএন দিল, সাহারা দিল, টেন স্পোর্টস দিল, তারপরে দূরদর্শন আলাদা করে দিল, ওদের যে রাষ্ট্রীয় প্রচার মাধ্যম দূরদর্শন ওরা আলাদা করে দিল। এবং খুব ইন্টারেস্টিং একটা নাম আসলো, সেটা হচ্ছে জি গ্রুপ। জি গ্রুপ এখানে নাম দিল, জি গ্রুপ টেন্ডার জমা দিল। জি গ্রুপ টেন্ডার জমা দেওয়া মাত্রই বিসিসিআইয়ের মধ্যে একটা ঝামেলা শুরু হয়ে গেল। জি গ্রুপ কোনোভাবে ক্রিকেটে ইন্ডিয়ার যতগুলো মেরু আছে, এটা শুধু ইন্ডিয়ার ব্যাপার না, সারা পৃথিবীতে সবগুলো স্পোর্ট সবগুলো বিজনেস আসলে কতগুলো নির্দিষ্ট ক্লানের হাতেই থাকে। আপনারা গডফাদার ফিল্ম দেখছেন না? গডফাদার ফিল্মে একটা জিনিস দেখবেন যে আসলে পৃথিবীটা নিয়ন্ত্রণ করে কতগুলো গোষ্ঠী। এই গোষ্ঠীতন্ত্র যে ব্যাপারটা, এই গোষ্ঠীতন্ত্রের মধ্যে জি গ্রুপ নাই। তারা ক্রিকেটের সঙ্গে কোনোভাবে এর আগে ছিল না। মানে ইন্ডিয়ান ক্রিকেটে যত রকম স্টেক হোল্ডার আছে, এইগুলো কিন্তু একটা মজার ব্যাপার, সারা পৃথিবীতেই সব জায়গায় একটা মিলিঝুলি খাই ব্যাপার আছে। মানে এখন যে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডটা, আপনার মনে হবে দৃশ্যত যে এটা হচ্ছে ওদের যে সরকারে যারা আছে বিজেপির লোকজনরাই চালাচ্ছে। না, এখানে আপনি দেখবেন যে কিছু স্টেক হোল্ডার আছে যারা কংগ্রেসের, কিছু স্টেক হোল্ডার আছে যারা অমুক পার্টির তমুক পার্টির, বিভিন্ন জায়গায় মিক্স থাকে। কেন থাকে? কারণ আজকে বাদে কালকে যদি সরকার বদলা যায়, তখন ওরে সামনে দিয়ে আবার সবাই মিলে ব্যবসা করবে। এই জন্য এই জায়গায় একটা সামগ্রিক মিলিঝুলি ব্যাপার থাকে। রাজনীতিটা এদের সিল মাত্র, মূলত ব্যবসা করতে আসে। সেখানে সবাই সবাইকে স্পেস দেয়। ওটা হচ্ছে একটা কোর্টের মতো, যে আমি এতটুকু নিব, তুমি এতটুকু নিব, বাইরের কোনো খেলোয়াড়কে এখানে ঢুকতে দেওয়া যাবে না। এখন জি এন্টারটেনমেন্ট হচ্ছে একেবারে আউটসাইডার, তারা জীবনে সব ক্রিকেট পলিটিক্সের সঙ্গে কখনো যুক্ত হয় নাই। তারা এখানে কোথায় কারে শেয়ার দিতে হবে, কোথায় কারে কমিশন দিতে হবে কিচ্ছু বোঝে না, এটার মধ্যে তারা ছিলই না। তারা চিন্তা করছে জি স্পোর্টস নামে একটা চ্যানেল করবে, করে ইন্ডিয়ার টিভি সত্ত্বটা কিনে ওখানে সম্প্রচার করবে। অলরেডি তাদের হাতে 8টা 10টা বিশাল এন্টারটেনমেন্ট চ্যানেল, নিউজ চ্যানেল, অমুক তমুক। ইন্ডিয়ার তো সবচেয়ে প্রতাপশালী মিডিয়া গ্রুপ হচ্ছে অ্যাসেল গ্রুপ। অ্যাসেল গ্রুপের আন্ডারে জি এন্টারটেনমেন্ট। ফলে অ্যাসেল গ্রুপের মালিক সুভাষচন্দ্র ভাবতেই পারে যে ব্যবসাটা এক্সপ্যান্ড করি। জি এন্টারটেনমেন্ট মূলত ওখানে অংশ নিল জি টেলিফিল্মস নামে একটা কনসোর্টিয়াম করে। এই শব্দটা মাথায় রাখেন, কনসোর্টিয়াম, এই জায়গাটাই বিসিসিআই তাদেরকে হিট করছিল। এই জি টেলিফিল্মস নামে যে কনসোর্টিয়ামটা করলো, এটার মেম্বার আবার তারাই। এসএল গ্রুপ ছিল, জি এন্টারটেনমেন্ট ছিল, আরও কয়েকটা জি গ্রুপের, এসএল গ্রুপের বিভিন্ন প্রোডাকশন হাউস ওটার সঙ্গে জড়িত ছিল। ওরা মিলে একটা দরপত্র জমা দিল, এবং দরপত্রের অ্যামাউন্টটা হচ্ছে হিউজ হিউজ হিউজ। ইন্ডিয়ান ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো বিড $200 মিলিয়ন পার হলো। বাকি যারা এই যে টেন স্পোর্টস, সুপার স্পোর্টস, তারপরে তখন তো ইএসপিএন আর স্টার কোলাবোরেশন, ইএসপিএন আর স্টার মার্জ করে গেছিল, আপনাদের মনে আছে ওই সময়টায়। ইএসপিএন স্টার করলো, সনি করলো, সনি মানে টেন স্পোর্টসের নামে করছিল সনি গ্রুপ। তো যাই হোক, এদের সবাই, এরা কেউ কল্পনাও করে নাই যে $200 মিলিয়ন বিড হয়ে যাবে। $200 মিলিয়ন এসএল গ্রুপ ওখানে সাবমিট করলো। স্বভাবতই এটা তারা পেয়ে গেল। তারা পেয়ে গেল, একদম বিসিসিআই অফিসিয়ালি জানায় দিল যে নিলাম জিতে গেছে জি গ্রুপ, এসএল গ্রুপ, সুভাষচন্দ্র নিলাম জিতে গেছে। তাদেরকে অফিসিয়াল লেটারও ইস্যু করা হলো যে আপনারা এবার বাকি প্রসেস নিয়ে আসেন। ওখানে আরও কিছু ব্যাপার থাকে পর্যায়ক্রমে। আপনারা জানেন যে কোনো টিভি সত্ত্ব বিক্রির জন্য প্রথমে একটা যোগ্যতা নির্ধারণী সত্ত্ব পূরণ করতে হয়, তারপরে নিলাম হয়, তারপর একটা প্রেজেন্টেশন হয়। প্রেজেন্টেশন দেখে যদি অসন্তুষ্ট হয়, কর্তৃপক্ষের ওই অধিকার আছে যে প্রথম বিট করা, সর্বোচ্চ বিট করা দলকে বাদ দিয়ে দ্বিতীয় সর্বোচ্চকে ডাকা, তৃতীয় সর্বোচ্চকে ডাকা। যখন প্রেজেন্টেশন দেওয়া হয় নাই, তার আগে বিসিসিআই প্রেজেন্টেশন না দেখেই তারা জানালো যে অ্যাকচুয়ালি জি এন্টারটেনমেন্ট অযোগ্য, তারা নিলামে অংশ নেওয়ার যোগ্য ছিল না। ভুল করে তাদেরকে চিঠি ইস্যু করা হয়েছে। কেন অযোগ্য? খোঁজাখুঁজি করা হচ্ছে, এসএল গ্রুপকেও বিসিসিআই কোনো জবাব দেয় না। বিসিসিআই কোনো কারণ না দেখায় দ্বিতীয় সর্বোচ্চ দর দেওয়া, সম্ভবত টেন স্পোর্টসকে বললো আপনারা প্রেজেন্টেশন নিয়ে আসেন। সুভাষচন্দ্র তো মাথা খারাপ হয়ে গেছে, ভাই $220 মিলিয়ন টেন্ডার সাবমিট করছি, আমি পাইলাম, চিঠি পাইলাম, আমার আর কিছু না বলে বাতিল করে দিল। সুভাষচন্দ্র চলে গেলেন হাইকোর্টে। এইটা পৃথিবীর স্পোর্টস ইতিহাস। আমি মনে করি যারা আইনের ছাত্র বা স্পোর্টস নিয়ে আগ্রহী বা জাতীয়তাবাদ নিয়ে আগ্রহী বা ক্রীড়া এবং জাতীয়তাবাদের যে ব্যবসা, এইগুলো নিয়ে আগ্রহী, তারা এই পুরো মামলাটা পড়তে পারেন। তারা এই পুরো মামলাটা পাওয়া যায় অনলাইনে, পুরো মামলাটা পড়তে পারেন। ভেরি ইন্টারেস্টিং। এখানে আদালতের কিছু অবজারভেশন আছে যেগুলো আমি মনে করি যে আসলে যারা বুদ্ধিজীবী আছেন, যোগ্য লোক আছেন, আমার মতো অযোগ্য না, যোগ্য লোকেদের এটা আরও সামনে আনা উচিত। এগুলোর অনেক ভালো ভালো অবজারভেশন আছে ওই মামলাটায়। তো যাই হোক, সুভাষচন্দ্র ওখানে মামলা করলেন, যথারীতি কোর্ট সমন পাঠালো বিসিসিআই, যেটা তো খুব অন্যায় হয়েছে।
এটা আপনি করতে পারেন না। কিসের অযোগ্য ছিল তারা? তখন তারা বলল যে অযোগ্য হচ্ছে ওনারা কনসোর্টিয়াম হিসাবে, ওই যে বলছি কনসোর্টিয়াম হিসাবে টেন্ডার জমা দিয়েছেন। তো আমরা তো ইন্ডিভিজুয়াল চ্যানেলের কাছ থেকে টেন্ডার চাইছি। তো কোর্ট বললো কই দেখান আপনাদের নিলাম বিজ্ঞপ্তি দেখান। সেখানে তো এরকম কিছু লেখা নাই যে কনসোর্টিয়াম থেকে টেন্ডার জমা দেওয়া যাবে না। তো তারা বললো যে এটা আমরা আগে থেকে ঠিক করে রাখছিলাম, এটা ওখানে লেখা হয়নি, কিন্তু এটা আমাদের সিদ্ধান্ত। আর ওখানে তো শেষে লেখাই আছে, ওই যে সব কিছু শেষে যেমন লেখা থাকে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত। তো কোর্ট বললো যে না, কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত এই কথা বলে আপনারা পার পেতে পারেন না, কারণ আপনারা ন্যাশনাল ফ্ল্যাগ বিয়ারার। আপনারা যে টিমটা মাঠে নামান, আপনারা তো এটা ব্র্যান্ডিংয়ে করেন টিম ইন্ডিয়া, ফলে আপনারা তো গভর্নমেন্টের পার্ট, আপনারা তো রাষ্ট্রের যে ভ্যালুস এটা বাইরে যাইতে পারেন না। আপনারা হুট করে একটা প্রাইভেট কোম্পানির মতো বলতে পারেন না যে এটা আমাদের মনে হয়েছে এদের দিব না, এটা হয় না। তখন বিসিসিআই কোর্টে টাইম নিল, টাইম প্রেয়ার দিয়ে কয়েকদিন পরে একটা এফিডেভিট জমা দিল, সেখানে তারা নিজেদেরকে প্রাইভেট বডি বলে দাবি করলো। প্রাইভেট বডি হলে যেটা সুবিধা হয়, কোর্ট যদি ওই আবেদন অ্যাকসেপ্ট করেন তাহলে তাকে ন্যাশনাল ভ্যালুস মানতে বাধ্য না আসে। প্রাইভেট একটা প্রতিষ্ঠান, আপনি জানেন যে তার আসলে নিজের জাজমেন্টই শেষ কথা। তার জাজমেন্টে যদি মনে হয় প্রতিষ্ঠান সর্বোচ্চ বিড দিলেও আমার এই প্রোগ্রাম সামলাইতে পারবে না, আমি মনে করছি, ওকে শেষ কথা, আমার বোর্ড মনে করছে শেষ কথা, এই অধিকার প্রাইভেট বডির আছে। আদালতে এইখানে একটা দারুণ অবজারভেশন দিলেন। আদালত অবজারভেশন দিলেন যে ঠিক আছে, আপনারা নিজেদেরকে প্রাইভেট বডি ডিক্লেয়ার করতেছেন তো? ওদের উকিলরা বললো হ্যাঁ করতেছি। বললো তাহলে আপনারা একটা পথ বেছে নেন, হয় আপনারা আজকে থেকে বলেন যে বিসিসিআই প্রাইভেট বডি, সেক্ষেত্রে আপনারা আর ইন্ডিয়ান ট্রাইকালার, ইন্ডিয়ান যে ন্যাশনাল ফ্ল্যাগ, এটা কোনো জায়গায় ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের কোনো জায়গায় আর ইউজ করতে পারবেন না। আপনাদের কোনো প্রতীকের মধ্যেই ইন্ডিয়ান ট্রাইকালার, অশোক চক্র এগুলো আর থাকতে পারবে না। এবং আপনারা টিমের নাম আর টিম ইন্ডিয়া দিতে পারবেন না, বলতে পারবেন এ টিম ফ্রম ইন্ডিয়া, সর্বোচ্চ এরকম বলতে পারবেন। এছাড়া আপনারা কোনোভাবেই ন্যাশনাল রিপ্রেজেন্টেশন করতে পারবেন না কোথাও, অলিম্পিক বলেন, বিশ্বকাপ বলেন, কোথাও আপনারা ন্যাশনাল রিপ্রেজেন্টেশন করতে পারবেন না। আমরা সরকারকে আদেশ দিব নতুন একটা ক্রিকেট বডি করার জন্য যারা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবে। এখন তো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের মাথায় বাজ ভেঙে পড়ছে যে ভাই কি এক নিলাম ঠেকাইতে এসে এখন আমাদের সব ছালাম সব যাচ্ছে। এখন কোর্ট আমাদের কাছ থেকে ইন্ডিয়ান টিমের সত্যই কেড়ে নিচ্ছে। এখন আমার হয়ে সচিন খেলে না সৌরভ খেলে, এটা তো বড় কথা না। বড় কথা তো যে ট্রাই কালার, বড় কথা তো ইন্ডিয়ান ক্রিকেটের জার্সি। মানুষ তো ওইটার জন্য ছোটে, ওইটা যে পড়বে মানুষ তার পাশে দাঁড়াবে। ওই সচিনই চলে যাবে এখান থেকে ওখানে, যে যখন দেখবে যে এটা ন্যাশনাল রিপ্রেজেন্ট করে না, সচিনের মতো ভদ্রলোক তো বিসিসিআই সঙ্গে থাকবে না, সে চলে যাবে ইন্ডিয়ান সরকার যে বোর্ড করে দেবে তার সঙ্গে। তখন বিসিসিআই আদালতে আবারও সময় প্রার্থনা করে এবং সরকারের সঙ্গে একটা নেগোসিয়েশনে যায়। সরকার এক ধরনের, এটা আপনারা জানেন পৃথিবীর সব জায়গায় এই জাতীয় প্রতিষ্ঠানের সঙ্গে একটা রাজনৈতিক সম্পর্ক, তখন ক্ষমতা হচ্ছে শরদ পাওয়ার আর ললিত মোদী। মূলত গেমটা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের হয়ে খেলতেছেন হচ্ছে শরদ পাওয়ার আর ললিত মোদী। ওই সময় সভাপতি অন্য কেউ একজন অপরিচিত কোনো একটা ফেস, কিন্তু ওরাই দুই মেইন প্লেয়ার। তারা ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে একটা সমঝোতায় যায়, ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদেরকে একটা স্বায়ত্তশাসিত বেসরকারি সংস্থা এইরকম একটা সার্টিফাই করে, যে সার্টিফাই করাটা তারা আদালতে জমা দেয়। এটার ফলে আদালত অত্যন্ত বিরক্তি সহকারে ব্যাপারটা মেনে নেয়। আদালতের আসলে আর কিছু করা ছিল না। আমি তো আইনের এত বিস্তারিত বুঝি না, আমি পড়ে শুনে যেটা বুঝি, ওই সময় এই মামলাটা খুব সিরিয়াসলি ফলো করছিলাম, যেহেতু একসময় এলএলবি পড়ছি অল্প কিছুদিন, ওই আগ্রহ ছিল, জাতীয়তাবাদ নিয়ে আগ্রহ আছে এবং ক্রিকেট নিয়ে আগ্রহ আছে, সব মিলায় ফলো করছিলাম খুব। কিন্তু সম্ভবত রাষ্ট্র এরকম কোনো সার্টিফিকেট জমা দিলে আর আদালতের কিছু করা থাকে না, আদালতকে ওইটাই মেনে নিতে হয় ওই সংস্থার পরিচয় হিসেবে। ফলে আদালত বললো যে ঠিক আছে, প্রাইভেট সংস্থা হিসেবে তারা এটা করতে পারে, এই ব্যাপারে আর আমাদের হস্তক্ষেপ করার সুযোগ নেই। আরেকটা ব্যাপার আদালতের হাত পা বেঁধে রাখছিল, সেটা হচ্ছে আদালতে তারা আইসিসির একটা এফিডেভিট জমা দিল। আইসিসি বলল যে যদি আদালত কোনো সিভিয়ার হস্তক্ষেপ করে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের পরে, তাহলে ইন্ডিয়া আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হতে পারে। আদালতে এখানেও একটু ব্যাক ফুটে গেল, যে পুরো ব্যাপারটা তাদের গ্রিপের বাইরে যাচ্ছে। এরপরে অবশ্যই মানে এখন সব গল্প তো একবারে করা সম্ভব না, আদালত এরপরে কয়েকবার সিভিয়ার অ্যাকশন নিয়েছে বিসিসিআইয়ের এগেনস্টে। বিসিসিআই স্বেচ্ছাচারিতা নিয়ে ইন্ডিয়ান আদালত, ইন্ডিয়ান যে উচ্চ আদালত, এটা অনেক দিন ধরে ক্ষুব্ধ ছিল। যাই হোক, এই যাত্রা তারা ওখান থেকে বেরোয় আসলো, কোনো ক্রমে কোনাকাঞ্চি মেরে বেরোয় আসলো। কিন্তু সুভাষচন্দ্র কি হলো? সুভাষচন্দ্র তো একেবারে পথে বসে গেল।
$220 মিলিয়ন একটা বিড জমা দিল, দিয়ে সে সেটা জিতেও পাইল না। লোকটার ইগোতে লাগছে। একটা লোক যে এসএল গ্রুপের মালিক, জি এন্টারটেনমেন্ট, জি গ্রুপের মালিক, এই লোকটা এরকম একটা ইগোতে আঘাত পাওয়া নিতে পারে নাই। সে সোজাসুজি মিডিয়াতে বলল যে ক্রিকেট আয়োজনের জন্য বিসিসিআইকে লাগে না। এরকম একটা মানে দেশে আমি চাইলে, এসএল গ্রুপ চাইলে নিজেই ক্রিকেট আয়োজন করতে পারে, এবং সেইটা করতে গিয়েই আসলে আইসিএল এর জন্ম হলো। এর পরের ইতিহাসটা একটু কুইক বলে যাই। তখন যেটা হলো, সারা পৃথিবী থেকে প্রচুর ক্রিকেটার কালেক্ট করলো আইসিএল এর বড় পদগুলোতে ইন্ডিয়ান বড় বড় সাবেকদের বসানো হলো। কপিল দেবকে সম্ভবত সিইও করা হলো, সৈয়দ কিরমানি অমুক তমুক সবাই বড় বড় পদে বসলেন, বসে একটা বিশাল স্ট্রাকচার করা হলো, এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ক্রিকেটার কালেক্ট করা হলো। এই ক্রিকেটারদেরকে মূলত ইন্ডিয়ার বিভিন্ন শহরের নামে দল করে তাদেরকে দিয়ে একটা টুর্নামেন্ট খেলানো হলো। শুধু বাইরের দুটো দেশের দুটো দল নেওয়া হলো, মানে বাইরের শহরের নামে। এমনিতে ইন্ডিয়ান যে দলগুলো খেলতেছে, ওখানে অস্ট্রেলিয়ানরা খেলতেছে, নিউজিল্যান্ডের খেলোয়াড়রা খেলতেছে, সাউথ আফ্রিকার খেলোয়াড়রা খেলতেছে, জিম্বাবুয়ের আছে, সবাই আছে। ওদেরকে ইন্ডিয়ান বিভিন্ন শহরের নামে ভাগ করে দেওয়া হলো। শুধু বাইরে থেকে দুটো শহর আলাদা করে নেওয়া হলো ইন্ডিয়ার বাইরের। একটা হচ্ছে লাহোর বাদশাস পাকিস্তান থেকে, আর একটা হচ্ছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। এই ঢাকা গ্ল্যাডিয়েটর্স হচ্ছে বাংলাদেশ থেকে আমরা যারা অভিযুক্ত করি, যাদেরকে শাহরিয়ার নাফিস, হাবিবুল বাশার, অমুক তমুক, এগুলো পরে বলতেছি। এই যে ফরম্যাটটা করা হলো, এই ফরম্যাটে দেখেন একটা টিম যে করা হলো, এই টিমগুলো তখনও পর্যন্ত কিন্তু এটা নিয়ে কেউ বলে নাই যে এটা ইলিগাল। এরকম রেবেল লিগ তো এর আগেও পৃথিবীতে হয়েছে, ফুটবলে হয়েছে, ক্রিকেটে হয়েছে। দেখেন ক্রিকেটের সবচেয়ে বড় যে দুটো পরিবর্তন ইতিহাসে আসছে, দুটো রেবেল লিগের কারণে আসছে। আজকে যে আপনি কালার পোশাক দেখেন, দিবারাত্রির ম্যাচ দেখেন, এগুলো আসছে হচ্ছে ক্যারি পেকার সিরিজ থেকে। ক্যারি পেকার সিরিজও কিন্তু একটা বিদ্রোহী লিগ ছিল, এবং সেটাও এই মিডিয়া সত্ত্বের কারণে। সেখান থেকে কিন্তু পৃথিবীতে এই যে রঙিন পোশাক, দিবারাত্রির খেলা, এইসব আইডিয়া আসলো। পরে আইসিসি সেটা অ্যাকসেপ্ট করলো। রেবেল লিগ ফুটবল, ক্রিকেট, প্রত্যেকটা খেলায় আপনি খুঁজলে পাবেন যে মূল প্রতিষ্ঠানের বাইরে গিয়ে একটা লিগ আয়োজন করা হয়েছে। ওটা নিয়ে টুকটাক ঝামেলা হইলেও কখনো ওখানে যারা খেলছে তাদেরকে নিষেধাজ্ঞার আওতায় খুব একটা আনা হয় নাই। হ্যাঁ, তাদেরকে অ্যাভয়েড করে চলছে বেশিরভাগ সময় প্রতিষ্ঠানগুলো। মূল যে প্রতিষ্ঠানমুখিতা, সেখানে তারা জায়গা পায় নাই। কিন্তু এরকম বোর্ডলি তাদেরকে নিষিদ্ধ করার ব্যাপার খুব একটা দেখা যায় না পৃথিবীর ইতিহাসে। ফলে এই যে টিমগুলোতে যারা গেল বা টিম যখন হলো, এখানে যারা জয়েন করলো, ফ্রম কপিল দেব টু নাজিমুদ্দিন, এরা কেউ এটা কল্পনা করে নাই যে এইটাতে জয়েন করে তারা আসলে এরকম একটা ক্রিমিনাল খেতাব পেয়ে যাবে। তার প্রত্যেকে বুঝছে যে তারা প্রতিষ্ঠান থেকে, মানে যার দেশের প্রতিষ্ঠান থেকে আর তেমন সাপোর্ট পাবে না, এবং এটা হলো খেলা মাঠে গড়ানোর শুরু হবে। এরকম সময় বিসিসিআই তার দাঁত নখ সব বের করে ফেললো। আইসিএল রে চেপে ধরার জন্য প্রথমে তারা যেটা করলো, তারা সমস্ত স্টেটকে জানায় দিল যে কেউ যেন তার স্টেটের স্টেডিয়াম ইউজ করতে না দেয়। ইন্ডিয়া বেশিরভাগ স্টেডিয়াম আপনারা যা দেখেন, এগুলো স্টেট ওন্ড, মানে বিভিন্ন রাজ্যের মালিকানাদের। ফলে আইসিএল প্রথম বিপাকে পড়লো যে কোথায় যাব। আর তখন সুভাষচন্দ্র যেটা করলেন, ওনার বাড়ি হচ্ছে তেলেঙ্গানায়, তেলেঙ্গানা সরকার ওনার কথা শুনলো। ইন্ডিয়ায় একটা ব্যাপার আছে যে রাজ্য সরকারগুলো সবাই যে কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলোর সব কথা মেনে চলে তা না। তেলেঙ্গানা সরকার বললো যে আমাদের এখানে স্টেডিয়ামে তুমি আসো, এখানেই সব কিছু করো। এভাবে কয়েকটা জায়গা থেকে সাপোর্ট পেল, বিশেষত একদম সরকারের মধ্যে থাকা লালু প্রসাদ যাদব, উনি রেলমন্ত্রী। উনি বললেন যে ইন্ডিয়ান রেলওয়ের যে কয়টা স্টেডিয়াম আছে সবগুলো সুভাষচন্দ্র ইউজ করবে, কোনো সমস্যা নেই। এবং সবগুলো ইউজ করতে হলো না আলটিমেটলি, কিন্তু দুটো স্টেডিয়ামকে প্র্যাকটিস ভেন্যু হিসাবে ইউজ করা হলো রেলের। এছাড়া আরও অনেকেই, বিশেষত পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, তারা বললো তারা ইডেন স্টেডিয়াম দিয়ে দিবে, ইডেন গার্ডেন দিয়ে দিবে। যদিও ওই সময় আবার ইডেন গার্ডেন দেওয়া গেল না হচ্ছে সৌরভের কারণে। সৌরভ হচ্ছে তখন মারাত্মকভাবে সিএবির সঙ্গে সম্পর্কিত, মানে ইন্ডিয়ান যে পশ্চিমবাংলার যে ক্রিকেট অ্যাসোসিয়েশন, ও সৌরভ যেহেতু কেন্দ্রমুখী, ফলে সৌরভের প্রভাবেই মূলত সিএবি বললো যে তারা রাজ্য সরকারের নির্দেশ মানবে না, তারা ইডেন গার্ডেন্স আইসিএলকে দেবে না, মানে সুভাষচন্দ্রকে দেবে না। যে তাতে কিছু যায় আসে নাই। সুভাষচন্দ্র কার্যত তেলেঙ্গানায় দুটো স্টেডিয়ামই বানায় ফেলছিল। তার তো টাকার অভাব নাই, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। এখন যেটা হলো, এইভাবে তো আটকানো গেল না আইসিএলকে, মানে এই স্টেডিয়াম আটকায়। তাহলে কিভাবে এই করবে? এবার ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড নালিশ জানালো আইসিসির কাছে। দেখেন, আইন অনুযায়ী আইসিসির এখানে কোনো কিছু বলার নাই। আইসিসি কেউ না এটা নিয়ে কথা বলার। একটা দেশের ভিতরে আপনি এটাকে ভুলে যান, ইন্ডিয়া ভাবেন যে এটা হচ্ছে হনুলুলু,
হনুলুলু দেশটার ভিতরে কে কেমনে ক্রিকেট খেলবে, কয়টা ক্রিকেট টুর্নামেন্ট ওখানে আয়োজন হবে, এটা নিয়ে আইসিসির বাবার কিছু বলার আছে? আইসিসি তো এখানে নোবডি। আইসিসিতে নালিশ করলো ইন্ডিয়া, এবং আইসিসি একেবারে অথরিটি ছাড়া একটা স্টেটমেন্ট দিল, সে নিষিদ্ধ তো করতে পারে না। সে তো আর বলতে পারে না যে আইসিএল খেলা চলবে না, আইসিএলে তোমরা কেউ যেও না। সে একটা সতর্কবার্তার মতো ইস্যু করলো, যেটা অথরিটির বাইরে গিয়ে একটা নোংরামি করলো। ম্যালকম স্পিড একটা সতর্কবার্তা জারি করলো, সেখানে সবগুলো সদস্য রাষ্ট্রকে বলা হলো যে আপনারা আইসিএল এর ব্যাপারে সতর্কভাবে পদক্ষেপ নেবেন। এটুকুই শুধু। কখনোই আইসিসি আইসিএলকে নিষিদ্ধ করে নাই বা অবৈধ বলে ঘোষণা করে নাই। যদি কারোর ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে, যে কেউ প্রমাণ নিয়ে আসার চেষ্টা করতে পারেন। আমি প্রচণ্ড ঘোটাঘুটি করার অভিজ্ঞতা থেকে প্রচণ্ড কনফিডেন্স নিয়ে বলতেছি, আইসিসি কখনোই আইসিএলকে নিষিদ্ধ করে নাই বা অবৈধ ঘোষণা করে নাই। ফলে আমরা যে কথায় কথায় ওটাকে অবৈধ লিগ বলি, এটাই অবৈধ কথা, এটা আমরা বলার অধিকার রাখি না। কারণ আন্তর্জাতিক বডি যদি কোনো কিছু অবৈধ না বলে, কোনো একটা নির্দিষ্ট দেশ তার ভেতরের গ্যাঞ্জামের কারণে এক পক্ষ আর এক পক্ষরে অবৈধ বলতেই পারে, তাতে আমাদের কি? ফলে যেটা করলো, তারপরেও ভিতরে গেম তো সবাই বুঝতেছিল। শরদ পাওয়ার আর ললিত মোদী যদি বলে যে এটার পক্ষে আপনারা যায়েন না, তখন পৃথিবী থেকে আসলে কারোরই ওই ক্ষমতা নাই বা ওই সাহস নাই ওইটার বিপক্ষে যাওয়ার। আইসিএলকে কেউ আর প্রকাশ্যে সাপোর্ট দিতে পারবে না। কারণ ইন্ডিয়া, আপনারা জানেন যে ক্রিকেটে যত রেভিনিউ জেনারেট হয় সারা পৃথিবীতে, ক্রিকেট যত আয় করে তার 60% বেশি আয় আসে হচ্ছে ইন্ডিয়া থেকে। ফলে ইন্ডিয়া যদি কোনো কারণে বেঁকে যায়, পরদিন থেকে ক্রিকেট খেলুড়ের দেশগুলো প্রায় না খেয়ে মরবে। ফলে কোনো বোর্ডের ওই সাহস নাই। সবাই কি করলো, হয় জয় করা শুরু করলো। এই হয় জয় শব্দটা আমাকে এলাকায় বলে, আপনারা কি বলেন জানি না, মানে তালে তাল দেওয়া। সবাই বললো যে ঠিক আছে, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বলছে, আইসিসি একটা সতর্কতা জারি করছে, ওকে ঠিক আছে, আমরাও তাইলে আইসিএল রে কোঅপারেট করবো না। শুরুর দিকে সবাই, পাকিস্তান থেকে শুরু করে প্রত্যেকটা দেশ বললো যে এইসব খেলোয়াড়ের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো না, ওদেরকে আমরা ন্যাশনাল স্ট্রাকচারে ঢুকতে দিব না, মুখে মুখে ভার্বালি অনেক কিছু করলো, কিন্তু কেউ কিন্তু অফিসিয়ালি নিষিদ্ধ করলো না। প্রথম যে সিংহটা লাফ দিয়ে পড়লো ভারতের পক্ষে, এই একেবারে যুদ্ধ করতে দুই হাতে দুই তরবারি নিয়ে, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মানে ইন্ডিয়ানরাও সম্ভবত সারপ্রাইজড হয়ে গেল বাংলাদেশের উৎসাহ দেখে। অন্যান্য টিমের প্লেয়াররা আইসিএল খেলতে চলে আসছে, প্র্যাকটিস শুরু করে দিছে, তখনও পর্যন্ত কেউ কোনো শব্দ করতেছে না। সবাই ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড সি, দেখি গ্যাঞ্জামটা কোন পর্যায়ে গিয়ে কার দাঁড়ায়। এমনও তো হইতে পারে ইন্ডিয়ান সরকার সুভাষচন্দ্রের পেছনে দাঁড়ালো, তাহলে তো বিসিসিআই টিকতে পারবে না। সবাই পলিটিক্স বোঝার চেষ্টা করতেছে। হাইকোর্টে তখনও তো মামলার রায় আসে নাই, হাইকোর্ট তার ঐতিহাসিক অবজারভেশন তখন দেয় নাই। ফলে সবাই পরিস্থিতি বোঝার চেষ্টা করতেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোঝা শোনার দরকার নাই। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড থেকে কেউ একজন ফোন দিছে, কে ফোন দিছে, কারে ফোন দিছে কিচ্ছু জানি না, দুই হাতে তরবারি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঝাঁপায় পড়ে বাংলাদেশ টিম, মানে বাংলাদেশের ঢাকা ওয়ারিয়র্সের যে খেলোয়াড়রা, তারা ফ্লাইটে ওঠার আগেই রায় দিয়ে দিল 10 বছরের জন্য সবাই নিষিদ্ধ। একবার টাইম ফ্রেম ধরে 10 বছরের জন্য সবাই নিষিদ্ধ। বাংলাদেশের এই সিরিয়াসনেস দেখে ইন্ডিয়ার লোকেরা হাসাহাসি করছে। ইন্ডিয়ান মিডিয়াগুলো আমার মনে আছে তখন অবাক হয়ে গেছিল, তারা বিস্ময়কর হেডিং প্রকাশ করছিল যে ইন্ডিয়ার চেয়ে তো বাংলাদেশের আগ্রহ বেশি দেখা যায় আইসিএল রে নিষিদ্ধ করতে। ইন্ডিয়াও তখনও নিষেধাজ্ঞা ঘোষণা করে পারে নাই। এরকম একটা সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবাই নিষিদ্ধ করে দিলে, তাও 10 বছরের জন্য। হ্যাঁ, পরবর্তীতে ধাপে ধাপে, যেমন ইন্ডিয়া আজীবনের জন্য তো ওইখানে অংশ নেওয়া সবাইকে নিষিদ্ধ করলো। তারপরে পাকিস্তান প্রায় হাফ সিজন হয়ে যাওয়া পর্যন্ত চুপচাপ ছিল, কিন্তু ওই যে প্রচণ্ড প্রেশার, ফিনান্সিয়াল প্রেশার, শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড বলল যে তারা কোনো সম্পর্ক রাখবে না। অফিসিয়ালি একটা স্টেটমেন্ট দিল যে যারা আইসিএল খেলতে গেছে তাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো না। এছাড়া অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা তারা অফিসিয়ালি নিষিদ্ধ করলো, কোনো টাইম ফ্রেম ছাড়া না। শুধু অস্ট্রেলিয়া 3 বছরের একটা টাইম ফ্রেম উল্লেখ করলো। এছাড়া বাকিরা বলল যে এরা নিষিদ্ধ। সেই নিষিদ্ধর অর্থ কি, এটা কেউ পরিষ্কার করলো না। মানে সবাই ফাঁক রাখতেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছাড়া সবাই কিন্তু রাইখে রেখে কাজ করতেছে। যেসব খেলোয়াড় আসছে প্রত্যেকের 2-3 জন করে তরুণ খেলোয়াড় আসছে, তারা ভয় আছে এদের যদি হারাইতে হয়। আবার প্রত্যেকেরই তো ন্যাশনাল ইন্টারেস্ট নিয়ে ভাবনা আছে। বাংলাদেশ ছাড়া পৃথিবীর সবাই নিজের জাতীয়তা নিয়ে ভাবে, নিজের লাভালাভ নিয়েও ভাবে। শুধু ইন্ডিয়ারে সন্তুষ্ট করার কথা বাংলাদেশ ছাড়া কেউ ভাবে না। বাকিরা সবাই সেফ গেম খেললো। সবচেয়ে সেফ খেললো হচ্ছে নিউজিল্যান্ড। তারা বললো যে না ভাই, আমরা অফিসিয়ালি নিষিদ্ধ করতে পারবো না আমরা, কারণ আমাদের শেন বন্টন্ড অনেকে গেছে,
আমরা অফিসিয়ালি নিষিদ্ধ করতে পারবো না এবং এটা আমাদের গভর্নমেন্ট সাপোর্ট করবে না। আমরা যদি এটা করি আমাদের মৌলিক অধিকারের সঙ্গে কনফ্লিক্ট করে, কারণ তারা তো কোনো অন্যায় করতে যায় না, ক্রিকেট খেলতে গেছে, ক্রিকেট খেলার অধিকার তো পৃথিবী সবার আছে, এই কারণে কাউরে নিষিদ্ধ করা যায় না। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বললো যে হ্যাঁ আমরা যেটা করতে পারি, যেহেতু আমাদের একটা বন্ধু রাষ্ট্র, বন্ধু রাষ্ট্রের ক্রিকেট বোর্ড এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে, আমরা তাদের সিদ্ধান্তে শ্রদ্ধা জানাই, আমরা একটা স্টেটমেন্ট দিতে পারি যে যারা যারা আইসিএল খেলতে গেছেন তারা আইসিএল খেলা চলা অবস্থায় আইসিএল থেকে সরে না আসলে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কোনো স্ট্রাকচার ইউজ করতে পারবেন না বা কোনো সুযোগ সুবিধা আর পাবেন না, কন্ট্রাক্ট থাকলে কন্ট্রাক্ট বাতিল হয়ে যাবে অটোমেটিক, কিন্তু নিষিদ্ধ করতে পারবো না। তার মানে আপনি দেখেন কার্যত বাংলাদেশ এবং ইন্ডিয়া ছাড়া কেউ এরকম ড্রাস্টিক পদক্ষেপ নেয় নেই, কেউ তার ক্রিকেটারদের, তার দেশের ক্রিকেটারদের নিজের মানুষের সামনে, নিজের জনগণের সামনে এরকম ভিলেন বানায় নাই। এবং এই যে দেশদ্রোহী শব্দটা, এই শব্দটাকে পাবলিক আবিষ্কার করছে, আইসিএল ওলারা আবিষ্কার করছে বা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড আবিষ্কার করছে, কেউ তো না। ললিত মোদী হয়ে আসে এত বাংলাদেশে বলে যায় না যে ভাই শাহরিয়ার নাফিস আর হাবিবুল বাশার কিন্তু দেশদ্রোহী, এটা আমাদের ক্রিকেট বোর্ড আবিষ্কার করছে। আমি নাম বলতেছি না, আমাদের ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা প্রেস মিটে সরাসরি বলছিলেন যে আইসিএলে যাওয়া একটা দেশদ্রোহিতা। কোন আইনে, কোথায় পাইছেন যে আইসিএলে যাওয়ার দেশদ্রোহিতা? আপনার দেশের কোন আইনে আছে যে অন্য কোনো দেশের রেভেল লিগে আপনার দেশের খেলোয়াড়রা যাইতে পারবে না? এটা কি আইন অনুযায়ী কোনো রকম ক্রাইম? আপনি তার আইন অনুযায়ী আটকান তো। ভাগ্যিস সেসব ছেলে পেলে কোর্টে যায় নাই, আমাদের কোর্টও তাহলে রুখে দাঁড়াতো যে আপনি কোন আইনে তারা দেশদ্রোহী বলেন। দেশদ্রোহীর নামটা এত সোজা, দেশদ্রোহিতার সুনির্দিষ্ট সংজ্ঞা সংবিধানেই আছে। ফৌজদারি অপরাধের কথা পরে, সংবিধানেই তো সুনির্দিষ্ট সংজ্ঞা আছে যে কি কি করলে দেশদ্রোহিতা হয়। এখানে তো সে ন্যাশনাল ফ্ল্যাগের সঙ্গে কোনো বিদ্রোহ করে নাই, সে তো বলে নাই যে আমি জাতীয় দলের হয়ে আর খেলবো না। হ্যাঁ, অনেকে অনেক অসঙ্গতিপূর্ণ কথা বলছে, সেগুলো একদম শেষ চ্যাপ্টারে আলোচনা করতেছি। কোনোভাবেই এটাকে দেশদ্রোহিতা বা ইভেন আমি এটাকে ক্রাইম হিসাবেও দেখতে রাজি না। তারা টাকা পয়সা খেলতে চলে গেছে, সেটার জন্য আপনি যদি অফিসিয়ালি বলেন তাহলে তারা যে এটার জন্য নিষিদ্ধ হবে বা এইটা করলে তারা দেশের হয়ে খেলতে পারবে না সেটাও তাদের জানা ছিল না। বিমানে ওঠার আগ পর্যন্ত তো বিসিসিবি এরকম কিছু জানায় নাই, ফলে তারা অনায়াসে দাবি করতে পারে যে আমরা ওখানে একটা লিগ খেলতে গেছি, লিগ শেষ হলে এসে জাতীয় দলে খেলতাম, যখনই জাতীয় দল থেকে ডাকতো। তারা নিষ্পাপ তাদের জায়গায় অফিসিয়ালি, আসলে নিষ্পাপ না সেটা শেষ দিকে বলতেছি, তারা অফিসিয়ালি নিষ্পাপ, তাদেরকে আপনি দেশদ্রোহী বলতে পারেন না, ক্রিমিনাল বলতে পারেন না, কিচ্ছু বলতে পারেন না। শেষ পর্যন্ত মানে আইসিএলের মূল ব্যাপারটা তো বুঝাইতে পারছি, এরপরে আরও অনেক নাটক ফাটক হয়েছে, শেষ পর্যন্ত আইসিএল বন্ধ হয়ে গেছে, আইসিএলের কপি করে আইপিএল চালু হয়েছে পৃথিবীতে। আস্তে আস্তে পৃথিবীর মানচিত্র বদলে গেছে, পৃথিবীর মানচিত্র বদলে গেছে বলতে ক্যারি পেকার যেরকম পৃথিবীর রঙিন ক্রিকেটটা রঙিন করছিলেন, সেরকম সুভাষচন্দ্র আইসিএল টিকাতে না পারলেও পৃথিবীর অন্য একটা মাত্রায় নিয়ে গেলেন। পৃথিবী আসলে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের যুগে ঢুকে গেল আইপিএল এর মাধ্যমে, পরে আইসিএল রে কপি করে আইপিএল হলো, সেখান থেকে পৃথিবী ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ঢুকে গেল, পৃথিবীতে একটা বিপ্লব হয়ে গেল। কিন্তু আইসিএল খেলোয়াড়দের কি হলো, আইসিএল খেলোয়াড়দের কোন দেশে কি পরিণতি হলো? প্রথমত আপনি দেখেন পাকিস্তান থেকে যারা আসছিল লাহোর বাদশাস, ওই টিমটা ছিল বুড়োদের দল, ক্যাপ্টেন ছিলেন ইঞ্জি ভাই, ইনজামাম। এছাড়া যারা আসছিলেন ইউসুফ রেহানা, তখন মোহাম্মদ ইউসুফ, বা অন্য যারা আসছিলেন সবার বয়স 35-এর উপরে, শুধু ইমরান নাজির ছাড়া ওখানে পোটেনশিয়াল পরবর্তীতে খেলার মতো ক্রিকেটার তেমন কেউ ছিল না। তো ইমরান নাজির ছিল, ওরা যখনই আইসিএল বন্ধ হয়ে গেছে তখনই পাকিস্তান ওদের অ্যাকসেপ্ট করে নিয়েছে, ইমরান নাজির পরে ন্যাশনাল টিমেও খেলছে। বাকিদের তো আর বয়সই ছিল না, বাকিরা বহু আগে, তখন 38-39 বছর বয়স পুরো টিমটারই। ইনফ্যাক্ট সারা পৃথিবী থেকে যারা আসছিল তার মধ্যে অল্প কিছু খেলোয়াড় ছিল যারা আসলে তারুণ্যের সময় আসছিল। এই নিউজিল্যান্ডের বেশ কয়েকজন ছিল তার মধ্যে, স্কট স্টাইরিসের কথা মনে করতে পারতেছি, শেন মন্ডের কথা মনে করতে পারতেছি। তো কারোর কোথাও ফিরে কোনো রকম মানায় নিতে সমস্যা হয় নাই, কেউ ওয়েলকামে কোনো ঝামেলা করে নাই। ইভেন ইন্ডিয়াতেও স্টুয়ার্ট বিনি একমাত্র আমি বলবো যে গুরুত্বপূর্ণ খেলোয়াড়, আর আম্বাতি রাউডু, এছাড়া গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইন্ডিয়ারও তেমন কেউ ওরকম খুব খেলে নাই। যারা খেলছে তারা সবাই আবার মেইন স্ট্রিমে আসতে পারছে। খোদ ইন্ডিয়াই এদেরকে আর হিউমিলেট করে নাই বা শেমিং করে নাই। যে মুহূর্তে আইসিএল বন্ধ হয়ে গেছে সুভাষচন্দ্রের সঙ্গে ওদের একটা মোটামুটি সমঝোতার মতো হয়েছে, পরে অবশ্য বছর 2 আগে সুভাষচন্দ্র আর ললিত মোদী আবার হাত মিলায় একটা লিগ করার চেষ্টা করতেছিল, সেটা অন্য কোনো একদিন কোনো এক জায়গায় গল্প করবো। ব্যাপার হচ্ছে ওই সময় সমঝোতা হয়ে যায়, ফলে সব বোর্ড যার যার খেলোয়াড়দেরকে ওয়েলকাম করে, ইনক্লুডিং ইন্ডিয়া। ইন্ডিয়াও এটা নিয়ে আর ঝামেলা করে নেই, ইন্ডিয়াও দেখছে ঝামেলা মিটে গেছে, উৎপাত চলে গেছে, বিজনেসের ভাগ দেওয়া লাগতেছে না, ওকে ফরগেট ইট। যারা ওখানে গেছে, ইভেন কপিল দেবের পরে কিন্তু আবার ওই সময় আইসিএল থেকে বেরিয়ে আসার পরে উনি কিন্তু আবার বড় পদও পাইছেন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করলো দেখেন,
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ঘটনার পরেও ব্যাপারটা তারা ওই যে কি বলে মোর দ্যান এ পোপ, মোর ক্রিশ্চিয়ান দ্যান এ পোপ। তা আমাদের অবস্থা সবসময় তাই। ইন্ডিয়া যদি বলে কাউরে ধরে আনতে, আমরা বেঁধে আনি। ইন্ডিয়া ভুলে গেল কি হয়েছে না হয়েছে, আমরা সহজে বলতে পারলাম না। এই ছেলেরা দেশে আসার পরেও এদের গায়ে সিল লাগায় রাখা, বিদ্রোহী ক্রিকেটার অমুক তমুক, দীর্ঘদিন পর্যন্ত এদের স্ট্রাকচারে নেওয়া হয় নাই। অনেক লড়াই সংগ্রাম করার পরে, কারণ আমাদের তো অনেকগুলো পোটেনশিয়াল খেলোয়াড় গেছিল, ফলে আমাদের তো এটার জন্য সাফারিংস ছিল। ওরা ফেরা মাত্র ওদের যে ওয়েলকাম টাম করা, সেগুলো কিচ্ছু করা হয় না, ওদের বরং স্ট্রাগল করতে হয়েছে। বেশ কয়েকজন ক্যারিয়ার শেষই হয়ে গেছে। কাপালি বা রবিনের কথা মনে আছে, রবিনও একদম ক্যারিয়ারটা কার্যত ওখানে শেষ হয়ে গেল। নাজিমুদ্দিনের ক্যারিয়ারও ওখানে শেষ হয়ে গেল প্রায়। শুধুমাত্র শাহরিয়ার নাফিস বা এরকম দু একজন কি, শাহরিয়ার নাফিস ছাড়া তো কেউ মনে হয় আর মেইন স্ট্রিমে আসতে পারে নাই। শাহরিয়ার নাফিস শুধু জাতীয় দলে আসছিল, আবার জাতীয় দলে এসে 4-5টা ম্যাচ খেলছিল 2010-11 দিকে। যাই হোক, এবার আমি আমার একটা জাজমেন্ট দেই। প্রথমত এই অংশ নিশ্চয়ই ক্লিয়ার করতে পারছি যে আইসিএল খেলতে যাওয়াটা কোনো দেশদ্রোহিতা না, কোনো ক্রাইম না। ইটস অল অ্যাবাউট এ বিজনেস ওয়ার ইন ইন্ডিয়া। তাও আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমাদের ক্রিকেট বোর্ড অতি উৎসাহী হয়ে এইসব কাজ করছিল, ফলে এটার সঙ্গে ক্রাইমের বা দেশদ্রোহিতার কোনো সম্পর্ক নাই। আচ্ছা, তাহলে কি এই সব ক্রিকেটারকে আমি ক্লিন চিট দিয়ে দিচ্ছি? আমি কি বলতেছি যে এদের বিপক্ষে কিচ্ছু বলার নাই আমাদের, বা এদের কাউরে আমি কোনো রকম দায় দিতে রাজি না? আইসিএলে যাওয়াটা আসলেই খুব ভালো সিদ্ধান্ত ছিল এদের, এরা কিচ্ছু বুঝতো না? আসলে কি এই দাবি করতেছি? না, আইন পৃথিবীতে শেষ কথা না, ডকুমেন্টেশন পৃথিবীতে শেষ কথা না। আপনি আইন অনুযায়ী এতক্ষণ যা বললাম সব লিগালি বললাম, যে লিগালি আপনি ওদের দেশদ্রোহী বলতে পারবেন না, ক্রিমিনাল বলতে পারবেন না, কিচ্ছু বলতে পারবেন না। আপনার ওদেরকে অ্যাকসেপ্ট করতে হবে প্রতিটা মুহূর্তে। এখনও অ্যাকসেপ্ট করার পক্ষে আমি। কিন্তু যে কাজটা তারা করছিল সেটা নৈতিকভাবে অন্যায় ছিল। মাত্র দুইটা লোকরে আমি এখানে ছাড় দিয়ে দেখতে পারি, এক হচ্ছে সুমন ভাই আর হচ্ছে রফিক ভাই। দুজনেরই বয়স তখন 38-39 এরকম। এবং সুমন ভাই যে একটা অবস্থা, তখন তো ক্রিকেটে আমাদের এখানে ওরকম টাকা পয়সা নাই। আর রফিক ভাইরা যে সময় খেলছে, রফিক ভাইরা তো কার্যত পেটে ভাতে খেলছে। ওই রকম বৃদ্ধ বয়সে তারা যদি একটা অফার পায় যেখান থেকে কিছু টাকা আসবে, এবং যারা কোনোদিন ন্যাশনাল টিমে বা টপ লেভেলে খেলতে এমনিতেই খেলতে পারবে না, তারা যদি যায়, যেমন ইঞ্জি ভাইদের অপরাধটাও আমি, মানে ইঞ্জি ভাইদের ব্যাপারটাও আমি, ইঞ্জি ভাই বা ইউসুফ যারা আসছিলেন ওদেরটাও দেখি যে নৈতিকভাবেও ঠিক আছে, টাকা কামাবে, অবৈধ কাজ না করে টাকা কামাবে, ঠিক আছে। কিন্তু যারা আমাদের ন্যাশনাল স্টার আইসিএলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তারা প্রত্যেকের ব্যাপারটা আমি জানি, আমি প্রত্যেকের গল্প জানি। আমি জানি এখন হয়তো অনেকেই, আমি এই অংশটা যেই বলবো সেই বলবেন যে আপনি জানেন শাহরিয়ার নাফিস কী অবহেলার শিকার হয়েছিল, আপনি জানেন অলোক কাপালিরে কতটা অপমান করা হয়েছে। জানি ভাই, আপনাদের অনেকের চেয়ে ভালোই জানি সেই গল্পগুলো। আমি জানি এদের প্রত্যেকের পার্সোনাল স্টোরি আছে। তাই হয় পৃথিবীতে সব জায়গায় পার্সোনাল স্টোরি মিলেই একটা ঘটনা ঘটে। কিন্তু পার্সোনাল অপমান বা পার্সোনাল অবহেলায় এটার জবাব তো দেশের ক্রিকেট খেলার যে সুযোগ, ওটা ছেড়ে দেওয়ার না, এটা হইতে পারে না। এইটা হচ্ছে নৈতিক পরাজয়। আমি বলি ওই ক্রিকেটাররা যারা ওই সময় ন্যাশনাল টিমের স্টার ছিলেন, আফতাব, শাহরিয়ার নাফিস, নাজিমুদ্দিন, অলোক কাপালি, তাপস দা, এরকম যারা গেছিল, তারা একটা নৈতিক স্খলনের শিকার হয়েছিল। এটা তাদের ক্রাইম না, এটা তাদের দেশদ্রোহিতা না, কিন্তু এটা একটা নৈতিক স্খলন। কারণ আপনি কোনোভাবেই কোনো কিছুর বিনিময়ে জাতীয় দলের হয়ে খেলার যে সুযোগ ও অপরচুনিটি বন্ধ করে দিতে পারেন না। কখনোই এ কথা নিজে বলতে পারেন না, হয়তো আপনি মুখে বলেন নাই, কিন্তু আপনি তো জানতেন যখন আপনি ফ্লাইটে উঠছেন তার অন্তত এক সপ্তাহ আগে, যেদিন আপনার সঙ্গে আইসিএলের লোকেরা যোগাযোগ করছে, সেদিন আপনারা প্রত্যেকেই বুঝছেন যে আইসিএলে যাওয়ার অর্থ কী। আইসিএলে গেলে অফিসিয়ালি আমার নিষিদ্ধ করুক না করুক, আর কোনো দিন আমার জাতীয় দলের খেলতে দেবে না। এখন আপনার কাছে লাল সবুজের গুরুত্ব যদি টাকার চেয়ে কম হয়, নৈতিক জায়গা থেকে বলতেছে, আবারও বলি নৈতিক, এখানে আইনগত কোনো ভিত্তি নেই আমার কথার, তাহলে বুঝতে হবে যে আপনার একটা স্খলন হয়েছে। এটা একটা নৈতিক স্খলন। এই জায়গাটায় আমি এদেরকে সবাইকে ব্লেম করি। হ্যাঁ, সেই জন্য প্রত্যেকের পক্ষে শক্ত কারণ আছে। শাহরিয়ার নাফিসের মতো ছেলে যে দুদিন আগে ন্যাশনাল টিমের ভাইস ক্যাপ্টেন ছিল, তাকে যেভাবে হিউমিলেট করা হয়েছে, যেভাবে দল থেকে বাইরে রাখা হয়েছে, যেসব নোংরামি তার সঙ্গে করা হয়েছে, সে আসলে ওই সিদ্ধান্ত নেওয়া ছাড়া তার কিছু করা ছিল না।
অলকদার মতো মানুষ 1 বছর আগে ইন্ডিয়ার বিপক্ষে যেটা প্রিন্স শেয়ার দিছে, 1 বছর আগে ইন্ডিয়ার বিপক্ষে যে ক্লাসিক একটা সেঞ্চুরি করছে, সেই অলকদারে আমরা যেভাবে ট্রিট করছি, কার্যত তার আইসিএলে না যে উপায় ছিল না। প্রত্যেকের সঙ্গে এরকম প্রত্যেকটা খেলোয়াড়ের সঙ্গে আমরা এই কাজগুলো করছি, ফলে এরা চলে গেছে। ফরাদ রেজা, অমুক তমুক সবাই এই কারণে চলে গেছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে নীতির ওই জায়গাটা দেখতে চাই। আমার হিরোদের আমি এমন একটা জায়গায় দেখতে চাই যে জায়গায় তারা বন্দুকের সামনে দাঁড়ায়, অপমান তো দূরে থাক, বন্দুকের সামনে দাঁড়ায় বা স্বজনের মৃত্যুর সামনে দাঁড়ায়ও বলবে যে না, আমার কাছে আগে ন্যাশনাল টিম, আগে ন্যাশনাল টিম। যত অপমান, যত অবহেলা, যত মৃত্যু ঝুঁকি, সব কিছু বাদ দিয়ে তার কাছে আগে ন্যাশনাল টিম। আমি ওই রকম একটা ইউটোপিয়ান জগতে বসবাস করি বলে আমি বলতেছি যে এটা নৈতিক স্খলন। কিন্তু ভুললেও এদেরকে অপরাধী ভাবার চেষ্টা করেন না, বা এদেরকে দেশদ্রোহী বলার চেষ্টা করেন না। আমার মনে হয় আইসিএল নিয়ে আমার অবস্থানটা আমি শেষ দিকে এসে পরিষ্কার করতে পারছি, আর লিগাল অবস্থানটা আগেই মনে হয় পরিষ্কার করতে পারছি। এই তো, এখন আর আইসিএল বা বাংলাদেশ ভাগাভাগি না করি এই কন্টেন্টটা করলাম শুধুমাত্র কারণ এই লোকগুলোর বয়স হয়ে গেছে, এখন বড় বড় পদে আছে, এই কোশ্চেন বারবার রেইজ হয়, এটা ক্লিয়ার করা উচিত। আমি মনে করি এ ব্যাপারে ক্রিকেট বোর্ডেরও দরকার হলে একটা নতুন করে স্টেটমেন্ট দেওয়া উচিত যে এটা ফরগটেন চ্যাপ্টার, এটা করে এদের কেউ ভুল করে নাই, কেউ ক্রাইম করে নাই, ফলে এদেরকে নিয়ে এসব কথা আর বলা ঠিক হবে না। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা।